আসলে আলোচনাটা যে কোথা থেকে শুরু করি, সবসময় তো সাধারণত আমাদের সকল আলোচনায় দেখা যায় যে মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদেরকে অ্যাড্রেস করে আমরা কথা বলি। তো এক বাক্যই বলে নিলাম, যারা মঞ্চে উপবিষ্ট আছেন, সম্মানিত আলোচক এবং সঞ্চালক, তাদেরকে সম্মান জানাই। এখন তো অলমোস্ট বিকেল, শুভ বিকেল। প্রশ্নটা হলো, এই যে নয়া বাংলাদেশের সংবিধান, এই প্রশ্ন কেন আসলো? এই কথাটা তো আগে কেউ জিজ্ঞাসা করি না। মানে সবাই বক্তৃতা দিতে থাকছি, বক্তৃতা দিতে আসতেছি। আমি আরও কয়েক জায়গায় গিয়ে দেখলাম সব বক্তৃতাবাজদের সময় নাই। বক্তৃতাবাজদের বক্তৃতা শোনারও সময় থাকতে হবে। বড় প্রবলেম হলো কানেকশানে নেয় কারোর সাথে কারোর। বকেই যাচ্ছে। কোথায় সরকারি ক্ষমতা কাঠামো? কি হয়ে যাচ্ছে ক্ষমতা কাঠামোর? কারা সরকার পরিচালনা করছে? কারা আপনার এই নয়া সংবিধানের রূপরেখা নিয়ে আসবে? কারা বাস্তবায়ন করবে? আদৌ বাস্তবায়ন হবে কি না? বাস্তবায়ন হওয়ার পরে আপনার কি হবে? আবার ফেসিবাদ ফিরে আসবে কি না? সেই প্রশ্নগুলো তো অনেক কঠিন প্রশ্ন। এই বক্তৃতা তো শেষ হয়ে যাবে হঠাৎ করে একটা আওয়াজে, একটা সাউন্ডিংয়ে সব বক্তৃতা শেষ হয়ে যাবে। কারণ আপনারা দেখলেন না, একটা সাউন্ডিংয়ে সব বক্তৃতা শেষ হয়ে গেল আওয়ামী লীগের। 15 বছর ধরে বিএনপি এবং বিরোধী দলগুলো তো চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু যারা বারবার বলছে জন আকাঙ্ক্ষার সংবিধান করবে, তারা কি একবার ভেবে দেখেছে এই আন্দোলন ছিল আসলে একটা কোটা বিরোধী আন্দোলন? এখানে সরকার পতনের আন্দোলন কবে শুরু হয়েছে? যখন সরকার তরুণদেরকে হত্যা করতে লাগলো। তাহলে এখানে পরিকল্পনাটা কোথায়? সরকার পতনের পরিকল্পনা, নতুন সংবিধান তৈরির পরিকল্পনাটা কোথায়? এটা তো মিথ্যা কথা হয়ে গেল, মিথ্যা নেগেটিভ। আমরা কি এই পরিকল্পনা নিয়েছিলাম? আমি তো একদম মাঠে থাকা অ্যাক্টিভিস্ট, প্রতিদিন আন্দোলনে গিয়েছি। সুতরাং আমি তো এরকম না যে আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে চাপাবাজির একাডেমিক বক্তৃতা দিতেছি। আমি ফিল্ডে থাকা লোক, প্রত্যেক দিন আন্দোলনে গিয়েছি। এই ঢাকা ইউনিভার্সিটিতে যে কতিপয় শিক্ষক প্রতিদিন আন্দোলনে গিয়েছে, তার মধ্যে আমি একজন। আমি তো চিনি কে গিয়েছেন, কে যান নাই। কিন্তু ক্ষমতা কাঠামোর পুনর্গঠনে যারা এসেছেন, তারা কি বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন না? তো তারা কিভাবে এই নতুন নয়া সংবিধান প্রতিষ্ঠা করবে, নয়া সংবিধান তৈরি করবে, নয়া সংবিধান বাস্তবায়ন করবে, ফেসিবাদের প্রত্যাবর্তন আটকাবে? এটা অনেকটা কল্পনা ঝর্গ হয়ে যাচ্ছে। জায়গাটা এখানে আলোচনা করতে হবে, নয়া সংবিধান আপনি কেন চান, কোন প্রেক্ষিতে নয়া সংবিধানের ধারণা আপনার মধ্যে জন্ম নিল। আমি তো রাজনীতিবিদদের কথা বলার জন্য এই দাওয়াতটা নিয়েছিলাম, যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছেন, একটা মেসেজ দিতে পারি কিনা আমার মতো ক্ষুদ্র মানুষের। দেখলাম সব নেতারা পালিয়েছেন বক্তৃতা দিয়ে। এটা কোন কথা ভাই? আপনার বক্তৃতা শোনার জন্য আমি আসছি নাকি এখানে? আছেন, কেউ আছেন, কিন্তু আপনার বক্তৃতা শুনতে আমি এখানে এসেছি। আপনার চেয়ে আমি কম গুরুত্বপূর্ণ, বা আপনি আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেকের সময় প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনাটা এই জায়গায় দরকার যে আপনারা যে কথা বলতেছেন না, আমি যে কথা বলতে দাঁড়িয়েছি, ওনারা যে আয়োজন করেছেন, জানেন আমরা সবাই রাষ্ট্রদ্রোহী মামলার শিকার হতে পারি। সংবিধানের 7 ক অনুযায়ী এই সংবিধান যে সংশোধন করতে চাইবে, রহিত করতে চাইবে, পরিবর্তন করতে চাইবে, এমনকি যদি কেউ উদ্যোগ গ্রহণ করে, এমনকি সেই উদ্যোগে যদি কেউ সমর্থন করে, সহযোগিতা করে, এইভাবে লিখেছে, তাহলে প্রত্যেকে রাষ্ট্রদ্রোহী মামলার শিকার। অন্তত প্রফেসর ইউনূস এবং তার সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করার কারণে কিন্তু বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে ওনাদের বিরুদ্ধে। আপনি বুঝতে পারছেন কত কঠিন প্রশ্ন নিয়ে আসছেন? আপনি সংবিধান পড়েছেন নাকি না পড়ে বক্তৃতা দেন? ম্যাক্সিমাম লোক সংবিধান পাঠ করার প্রক্রিয়াটাই জানে না। সংবিধান আপনাকে হয় রাজনৈতিকভাবে পাঠ করতে হবে, না হয় আইনি প্রক্রিয়া পাঠ করতে হবে। আপনি তো সারাদিন চাপাবাজি করেন, সময় পান কোথায় পড়ালেখার? আপনি সময় পান না লেখাপড়া করার। আমরা দেখছি সারাদিন রাত টকশো আর এখানে সেখানে বক্তৃতা। আপনি সারাদিন একটা বক্তৃতা রাখবেন যদি আপনি বক্তৃতা দিতে চান। আপনি ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আসছেন বক্তৃতা দিতে, আপনার তাড়াহুড়া থাকবে কেন? এখানে যে স্টুডেন্টরা আছে তাদের প্রত্যেকের সময় কত মূল্যবান। তারা টিউশনি ফেলে রেখে এসে অথবা অন্য ইম্পর্টেন্ট কাজ ফেলে রেখে সেখানে এসছে। সময়ের মূল্য দেখান।
এখন আপনারা যারা এখানে এসেছেন, আমরা যারা এসেছি, আমাদের সবাই কিন্তু এখন এক লাইনে ঢুকে পড়েছি। সবারই কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারবে যদি সংবিধান টিকে যায়। আপনারা যদি এই সংবিধানে কোনো পরিবর্তন আনতে না পারেন, সংবিধান যদি নয়া করতে না পারেন, আমি কোনটা করবেন আমি জানি না, কারণ এখানে একটা সিগনিফিক্যান্ট বন্দোবস্তের ব্যাপার। আপনি সংবিধান সংশোধন করবেন না নতুন করে তৈরি করবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে ভিন্নতা আছে। ম্যাক্সিমাম লোক হয়তো 15 বছর ধরে একা জাফর ইকবালে গর্তে ছিলেন না, প্রচুর লোক এখন যারা খুব সামনে চলে আসছেন তারা ম্যাক্সিমাম লোক গর্তে ছিলেন। আমরা শুধু জাফর ইকবালকে দোষ দেই গর্তে যাওয়ার জন্য, আর ভাই অনেক লোক গর্তে ছিল, এখন তাদের অনেককে আমরা সামনে দেখতে পাচ্ছি। কিন্তু আমি গর্তে ছিলাম না। আমাকে আপনি যদি খুঁজে পান 2008 সাল থেকে একটানা পাবেন, প্রতিদিনই আমি হয় লেখালেখিতে আছি, কিন্তু আমার পরিচয় নাই। কেন নাই? হলো আপনারা চলেছেন ফেসিবাদীদের সাথে, কারণ ফেসিবাদীদের কাছে সুবিধা ছিল। আপনারা অনেকে হয় ফেসিবাদী ছিলেন, না ফেসিবাদ থেকে অনেকে সুবিধা নিতে গিয়েছেন, যে কারণে যারা অ্যাক্টিভিস্ট ছিল তারা অনেকেই হারিয়ে গিয়েছিল। খুব কম অ্যাক্টিভিস্টে মিররে এসেছে। আমি জাস্ট আপনাদের সামনে প্রস্তাবনার বিষয়টা একটু তুলে ধরি। জাস্ট পুরো সংবিধান তো আলাপ করতে পারবো না, প্রস্তাবনাটা একটু আলাপ করি। আপনি দেখেন, আপনি যদি প্রস্তাবনাটা নিয়ে শুধু কাজ করতে চান, কি করবেন? প্রথম শুরু করেছে কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি জানেন এই বিসমিল্লাহির রহমানির রহিমের 2টা অনুবাদ করেছে, এবং ব্র্যাকেট দিয়ে 2টা অনুবাদ আছে। প্রথম লাইনটাই পড়ে দেখেন না, বিসমিল্লাহির রহমানির রহিম আগে ছিল, 75 সংশোধনীর মাধ্যমে অনুবাদ করা হয়েছে। অনুবাদ করে কি লিখেছে? দুইটা লিখেছে। একটা হলো পরম করুণাময় দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, অবলিক মানে কি 2টা হয়েছে না অনুবাদ? অবলিক পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। এই বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি 2টা হয়? আপনাকে তো বিসমিল্লাহির রহমানির রহিম বললে অর্থ একটাই বলতে হবে, আইদার বিসমিল্লাহির রহমানির ঢুকাবেন না ঢুকাবেন না। যদি আপনি ভিতরে নেন তাহলে অর্থ একটাই হবে নাকি? সৃষ্টিকর্তার আরবি শব্দ আর পরম করুণাময় দয়াল এই শব্দের আরবি শব্দ তো এক না, তাই না? ভিন্ন রকম না। সবাইকে খুশি করা, একটা সংবিধান কি সবাইকে খুশি করার জন্য হয়? সংবিধান তৈরি হয় সবার বোঝাপড়ার মধ্য দিয়ে, আন্ডারস্ট্যান্ডিং, কন্ট্যাক্ট। এটা চুক্তি। সংবিধান হলো দলিল। কিসের দলিল? চুক্তি হয়েছে আমাদের মধ্যে, এইভাবে রাষ্ট্র পরিচালিত হবে, এবং এই পরিচালনা আমি মেনে নিলাম। এবং এই পরিচালনা কিন্তু এমনভাবে মেনে নিয়েছি যে মেনে নেওয়াটার এরকম যে এই মেনে নেওয়ার ফলে যদি আমার বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা হয়, আমার মৃত্যুদণ্ডও হয়, তাতেও কিন্তু মেনে নিয়েছি। আপনি বুঝতে পারছেন সংবিধান মেনে নেওয়া মানে কী জিনিস? সংবিধান মেনে নিয়েছেন মানে আপনি শুধু সংবিধান দ্বারা বেনিফিট পাবেন তা না, সংবিধান যদি আপনি লঙ্ঘন করেন নাগরিক হিসাবে, এমনকি আপনার জন্য ফাঁসির কাষ্ট হতে পারে। সো আপনি কিন্তু 2টা মেনে নিয়েছেন, পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই জন্য আমরা সংবিধান পাঠ কেমনে করব সেই সিদ্ধান্ত আগে হওয়া উচিত। আমাদের সংবিধান কিন্তু সবচেয়ে ফ্লেক্সিবল একটা সংবিধান ছিল। এই জন্য বলি যে সংবিধানটা রক্তাক্ত মঞ্চের উপরে তৈরি হয়েছে, আবার আজকেও কিন্তু আপনারা রক্তাক্ত মঞ্চের উপরে চেঞ্জ করতে চান বা নতুন করে লিখতে চান, কিন্তু সংবিধানটাকে বারবারই আপনারা কি করেছেন? ক্ষতবিক্ষত করেছেন। এই ক্ষতবিক্ষতটা অনেকেই বলেছেন, ওরা অনেকেই চমৎকার কথা বলেছেন, রাজনৈতিক কারণে হয়েছে। হ্যাঁ, রাজনৈতিক কারণে হয়েছে, কিন্তু নাগরিক শ্রেণী, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষক, তারা কতটা এই ক্ষতবিক্ষত সংবিধানকে রক্ষা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, লড়াই কতটুকু করেছেন, কয়বার করেছেন, সেই জায়গার প্রশ্ন কিন্তু করতে হবে। আবার যে সংবিধান আপনি লিখবেন, সেই সংবিধানে যদি আপনি আপনার নিজস্ব চিন্তা চেতনাকে প্রায়োরিটি দেন, এবং এই প্রায়োরিটিটা যদি এখন যারা জয়ী হয়েছে তারা যদি তাদের নিজস্ব চিন্তা চেতনাকে প্রায়োরিটি দিয়ে সংবিধান লিখে বা সংশোধন করে, আজকে যেমন হঠাৎ একটা বিপ্লবের মধ্য দিয়ে এই আওয়ামী লীগ যারা এত শক্তিশালীভাবে বলল এই সংবিধানের পুনর্লিখন, স্থগিতকরণ, পরিবর্তন করা, সহযোগিতা করা, সমর্থন করা, পৃষ্ঠপোষকতা করা সবই রাষ্ট্রদ্রোহী। আজকে আপনি কথা বলতেছেন না? এত কঠিন, ওরা তো ভেবেছিল এত কঠিন করে আটকে দিব, কোনোদিন এই নাগরিকরা আর দাঁড়াতে পারবে না আমাদের এই সংবিধান নিয়ে কথা বলতে।
এমনকি এটা না তো, এমনকি কতে বলা আছে একটা অনুচ্ছেদও যদি চেঞ্জ করেন তাতেও কিন্তু একই অবস্থা। আবার খতে কি বলেছে জানেন? না না না, সবগুলো না, কিছু কিছু। আবার ওখানে আবার কিছু কিছু করেছে। মানে একটা সংবিধান ইনকনসিস্টেন্ট। ক আর খ, সাতের ক সাতের খ। কতে বলছে এই যা করবে, যেই চেঞ্জ করবে তার এরকম শাস্তি। আর খতে বলেছে কি না, এই মৌলিকগুলো আরও কয়েকটা আইডেন্টিফাই করে দিয়েছে যেগুলো পরিবর্তন করলে করা যাবে না। কি হবে বলে নাই, করা যাবে না, করা নিষেধ। তো এত কিছু আইনি কাঠামোর মধ্য দিয়ে নিয়ে আসার পরেও কিন্তু সংবিধান পরিবর্তনের আওয়াজ আসছে না। তো এইরকমভাবে ভবিষ্যতেও যে কেউ সংবিধান পরিবর্তনের আওয়াজ তুলবে না তা কি বলা যায়? সুতরাং আপনি সেই আওয়াজ বন্ধ হবে তখনই যদি আপনি কি করেন, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের মধ্যে সামাজিক চুক্তি নিয়ে আসেন। আমরা যদি সবাইকে অন্তর্ভুক্ত না করতে পারি, সবাইকে নিয়ে কথা বলতে না পারি, সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে না পারি, সবার সাথে আমরা এক হয়ে যদি সংবিধান তৈরি করতে না পারি, সেই সংবিধান কিন্তু আবার যে 10 বছর পরে 15 বছর পরে অন্যরা পরিবর্তন করতে চাইবে না, তার নিশ্চয়তা আপনি কোথায় পান? আর আপনি এত ঘন ঘন সংবিধান পরিবর্তন করবেন কেন কয়দিন পর পর? আপনারা যারা আমেরিকান সংবিধান সম্পর্কে জানেন, সংবিধান তো আপনি জানেন, একজন বলেছেন যে ছোট সংবিধান চায়। আমেরিকান সংবিধান সম্পর্কে কথা হলো সবচেয়ে ছোট সংবিধান, পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান যেগুলো লিখেছে। আর ব্রিটিশ সংবিধান তো লিখে নাই, তাই ছোট বড়র প্রশ্ন নাই, লেখাই নাই, বলবে কি ছোট আর বড়। অলিখিত সংবিধান, একটা দেশের অলিখিত সংবিধান থাকা সত্ত্বেও কিন্তু পরিবর্তন করা লাগছে না। আর একটা দেশের ছোট সংবিধান হওয়ার পরেও কিন্তু শুধুমাত্র নারীর ভোটাধিকার দিবে, তাই 1901 থেকে 1927 বছর চিল্লাফাল্লা করে নিজের বাড়ির মাকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে ভোটাধিকার দিতে 27 বছর আলাপ করতে হয়েছে। এত দুর্বুদ্ধ, মানে কম পরিবর্তনশীল রিজিড সংবিধান। সেই সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে না, এবং সেক্ষেত্রে কিন্তু বারবার প্রশ্ন আসছে যে সংবিধান পরিবর্তনের। ব্রিটিশ সংবিধানের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন এসেছে, কিন্তু এই প্রশ্নগুলো ব্রিটিশ সংবিধানে অলিখিত থাকা সত্ত্বেও কিন্তু দেখেন আজকে কিন্তু ব্রিটিশ সংবিধান বারবার কাটাছেড়া করতে হচ্ছে না, বা নতুন নতুন রুলস রেগুলেশন নিয়ে আসতে হচ্ছে না। আসলে সংবিধানটা কিভাবে পরিচালনা করবেন, সংবিধান কিভাবে তৈরি করবেন, সংবিধান কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এটা তো নির্ভর করবে কার উপর? জনতার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর। ব্রিটিশ সংবিধান পরিবর্তন করতে হচ্ছে না, নতুন করে লিখতে হচ্ছে না, বারবার লিখতে হচ্ছে না। কারণ কি? আমাদের ব্রিটিশ নাগরিকদের মধ্যে একটা বোঝাপড়া আছে। আপনি বোঝাপড়াকে প্রায়োরিটি দেন। মনে রাখতে হবে যে আমরা কিন্তু সবাই পরিবর্তিত হব। আজকে যেমন অনেক বেশি করে যেই পরিমাণ 5ই আগস্টের সময়ে যেই পরিমাণ আমাদের প্রতি একটা সমর্থন ছিল, সেই সমর্থনে কিছুটা হলেও তো হ্রাস হয়েছে। এই হ্রাসটা কিন্তু মাথায় রাখতে কাজ করতে হবে। যদি যারা বৈষম্য বিরোধী আছেন, যারা এই সরকারে আছেন, যারা আওয়ামী বিরোধী রাজনৈতিক গোষ্ঠী এই সরকারকে হটানোর ক্ষেত্রে কাজ করেছেন, সবাইকে মনে রাখতে হবে আমরা যাই করছি না কেন আমরাও কিন্তু সরে যেতে পারি। এই আমরা যে সরে যেতে পারি, সেই সরে যাওয়ার জায়গায় আবার যেন নতুন বিচারের প্রশ্ন না আসে, নতুন করে খুনের প্রশ্ন যেন না আসে, নতুন কেন যেন রক্তারক্তির প্রশ্ন না আসে, সেই জায়গাকে একটা সমঝোতা করা যায় না? সমঝোতা তো সেই জায়গায় দরকার যদি রাষ্ট্রকে টেকসই করতে চান। রাষ্ট্রকে কখনো টেকসই করা যাবে না আমার নিজের আদর্শ দ্বারা পরিচালিত হলে। রাষ্ট্রকে টেকসই করা যাবে আমাদের সকলের আদর্শ দ্বারা পরিচালিত হলে। সকলের আদর্শকে আমরা বলি কমন ডিনোমিনেটর। পলিটিক্সেও একটা আছে, ওই যে আমরা বলি না গ সাগু, এই কমন ডিনোমিনেটর আমাদের জায়গায় পুষতে হবে। একটা জায়গা আমাদের আছে, আমরা সবাই মিলে এটা মেনে নিতে চাই। এটা বারবার আলাপ আলোচনার মধ্যে দিয়ে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে কী পরিমাণ লড়াই হয়েছে, কী পরিমাণ সময় নিয়েছে কনফেডারেশন তৈরি করার জন্য, কতবার যুদ্ধ করেছে। 100 বছর তো গেছে কনফেডারেশন তৈরি করার জন্যই। সাদা কালোর যুদ্ধ 100 বছর গিয়েছে কনফেডারেশন তৈরি করার জন্য। তারপরেও তো সব স্টেট একবারে আসে নাই, সবার জন্য ওয়েট করতে হয়েছে লম্বা সময়। তারপর যখন সব স্টেট আসলো, সংবিধানকে সবাই মেনে নিল, দেন ইউনাইটেড স্টেটস গঠিত হইল। এইভাবে তো আসলে ইভেন ফ্রান্সেও একই অবস্থা। আপনি যদি ফ্রান্সের
ফরাসি বিপ্লবের কথা ধরেন, আপনি ব্রিটিশ বিপ্লবের কথা যদি ধরেন, ইংলিশ বিপ্লবের কথা যদি ধরেন, একই অবস্থা। আপনি যদি সকল বিপ্লবের বাইরে গিয়ে আপনার বিপ্লবকে আলাদা বিপ্লব বলতে চান তাও বলতে পারেন, কিন্তু বন্দোবস্তের প্রক্রিয়া কিন্তু একই রকম, অন্তর্ভুক্তিমূলক হতে হবে, সবাইকে নিয়ে আসতে হবে, সবার সাথে কথা বলতে হবে। বাংলাদেশের বর্তমান সংবিধানে এমন কিছু, এগুলো তো সব এক না। গণতন্ত্র যদি বলেন পুঁজিবাদ নিয়েই তো গণতন্ত্র চলবে, সেখানে সিন্ডিকেট থাকবেই। আমি কালকেও বলেছি এটিএনে, সিন্ডিকেট তো পুঁজিবাদী বাজার ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ, তারা বাদ দেবেন কীভাবে আপনি? আজকে যদি আওয়ামী সিন্ডিকেটটা বাদ দেন, কালকে বিএনপি সিন্ডিকেট, পরশু জামাত সিন্ডিকেট, পরশু আমার সিন্ডিকেট, কেউ যদি না থাকে আমি একটা সিন্ডিকেট করবো। কারণ আমি পুঁজিবাদী ব্যবসায়ী, আমার লাভ চাই, মুনাফা চাই, প্রচুর মুনাফা চাই। 1-2 টাকা মুনাফা আমার হয় না, পুঁজিবাদীদের কোনো 1-2 টাকা মুনাফা হয় না, প্রচুর মুনাফা চাই। এই ব্যাপারে কিন্তু মাও সেতুংয়ের একটা বিখ্যাত উক্তিও আছে, পুঁজিবাদীর মুনাফার লেভেল শেষ নাই। সে নিজের মস্তকও ঝুঁকি নিতে চায়, নিজের হাত ঝুঁকি নিতে চায়, মস্তকও ঝুঁকি নিতে চায়, যে আমার লাভ চাই, ঝুঁকিতে যদি লাভ আসে, সর্বোচ্চ লাভ আসে, আমি কিন্তু ঝুঁকি নিব। সো পুঁজিবাদী ব্যবস্থায় থেকে আপনি যেই আকাঙ্ক্ষা রাখবেন, সমাজতান্ত্রিক ব্যবস্থা রেখে সেই আকাঙ্ক্ষা রাখতে পারবেন না। আবার ইসলামিক ব্যবস্থায় এসে একই আকাঙ্ক্ষা রাখতে পারবেন না। তা আপনি আগে বন্দোবস্ত করেন, কোনটা চান আপনি? ইসলামিক চান, সমাজতান্ত্রিক চান, পুঁজিবাদী চান? বন্দোবস্তে আসেন আগে। কিন্তু আপনারা কিন্তু বন্দোবস্তে আসবেন না, খালি চাপাবাজি করেই যাবেন এবং চাপাবাজি চালাইয়েই যাবেন। এই জন্য আমার ভয় লাগে আপনারা খুব দ্রুত পরাজিত হন কিনা। আমি ভয় পাচ্ছি এত চাপাবাজি করলে কিন্তু পরাজয় দ্রুত হবে। একটা নেক্সাস তৈরি করেন বিপ্লবীদের সাথে, একাডেমিক, অ্যাক্টিভিস্ট এবং সাধারণ নাগরিক। একটা সংবিধান সাধারণ মানুষের ভাষায় লিখবে কীভাবে? কিছু কথা সাধারণ ভাষায়, মানুষের ভাষায় লেখা যায়, সব কথা তো সাধারণ মানুষের ভাষায় লেখা যাবে না। এটা কোন ধরনের আপিল? এটা তো হতে পারবে না। আপনি যদি বলেন প্রজাতন্ত্র, আমরা কার প্রজা? প্রথমে তো বলছে রিপাবলিক, বাংলা করছে প্রজাতন্ত্র, আপনি কার প্রজা? এখনো কি আপনি প্রজা আছেন? রাজাটাকে? তো এই যে প্রথম বাক্যটা, এটা আমি প্রথম কয়েকটা বাক্য প্রস্তাবনা নিয়ে কথা বলছি, আরও অসংখ্য প্রস্তাবনা নিয়ে আমি 10টা পয়েন্ট বের করছি। 10 জায়গা সংশোধনী দরকার, শুধু প্রস্তাবনা আর প্যারাগ্রাফ, 4 প্যারাগ্রাফ, প্রস্তাবনার 4 প্যারাগ্রাফ, 10 জায়গা সংশোধন দরকার। তো সবগুলো শোনাইতে গেলে 1 ঘন্টা লাগবে। এই নিয়ে তো বসতে হবে কার সাথে? অভিজ্ঞ লোকের সাথে। ভাই আসেন, বসি, দিনের পর দিন বসি, এইটা সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা। তারপর সবাইকে বলি মোটা দাগে এই সমস্যাগুলো আছে, আপনারা কি এগুলো চেঞ্জ করবেন না রাখবেন? মতামত কিন্তু স্টেক হোল্ডার কাছে যেতে হবে। এই জন্য আমরা সবসময় ভুল করে ফেলি, কি নিজেকে এত ইম্পর্টেন্স দিয়ে ফেলি, স্টেক হোল্ডারকে ভুলে যাই। আর যে কারণে বারবার স্টেক হোল্ডার কী করে? ফিরে আসে রাজপথে, বারবার কিন্তু সে ফিরে আসে। আপনি 90-তে ফিরে আসছে, 71-এ ফিরে আসছে, আপনার এর আগে কতবারই ফিরে আসছি আমরা, কতবারই ফিরে আসছে, কত নামে। ফকির বিদ্রোহ, ওই যে উনি বলে গেলেন, ফকির বিদ্রোহ বা সন্ন্যাসী আন্দোলন বা আদার্স আন্দোলন, সব জায়গায় কিন্তু রাজনৈতিক মীমাংসার প্রশ্নই ছিল। আপনারা যেমন কোটা নিয়ে এসে আজ থেকে 100 বছর পরে যারা কোটা আন্দোলন করবে, তারা কি ভাববে? এটা কোটা আন্দোলন ছিল, সেটা নাকি সরকার পরিবর্তন করছে। ফকির বিদ্রোহ আন্দোলন যেমন, কোটা আন্দোলন তো রাজনৈতিকভাবে তার চেয়েও কম, কিন্তু তারপরেও কি হচ্ছে? তার রাজনীতি আপিল আছে। সুতরাং মীমাংসাটা লাগবে কার? পলিটিক্যাল মীমাংসা করতে হলে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে, নাগরিক শ্রেণীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লাগবে। সুশীল সমাজ বলতে আমি আর কিছু বুঝি না, মনে হয় সবাই সুশীল, সবাই রাজনীতি করে। আমার কাছে আর সুশীল সমাজের আলাদা কোনো পার্থক্য এখন কমেই গেছে একদম। এবং রাষ্ট্র সংস্কারের কাঠামোগুলো যাদের কিনা তৈরি হয়েছে, কমিটিগুলো, এবং সরকার পুনর্গঠনের যে কমিটিগুলো হয়েছে, এই সব কমিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কতটা অ্যাক্টিভিস্ট দ্বারা হয়েছে, সেটা কিন্তু একটা প্রশ্ন। কারণ অ্যাক্টিভিস্ট ছাড়া আপনি কেমনে কাজটা করবেন? আপনার আন্দোলনকে ওন করে কারা? যে মাঠে ছিল, যে মাঠে ছিল না, গর্তে ছিল, সে আপনার আন্দোলন কীভাবে ওন করবে? সে তো সুবিধার জন্য আন্দোলন আপনার কাছে আসছে এখন, অথবা গোপনে আপনার সাথে যোগাযোগ রেখেছে। সুতরাং ওই গোপন বাজ দিয়ে পরিবর্তন আশা করা যায় না। কিন্তু আমি বারবার বলছি, আপনারা মিলেই নিয়েন 6 মাস পরে, 1 বছর পরে। আমি তো আমার ক্লাসে অনেকবার বলি, আমার ছাত্ররা জানে, মিলেই নিয়েন আপনারা 6 মাস 1 বছর পরে। আপনারা যদি রাষ্ট্র ক্ষমতা কাঠামো পুনর্গঠন করতে না পারেন, অ্যাটলিস্ট যদি নয়া সংবিধান চান, বিপ্লবীদের দ্বারা সরকার লাগবে, নয়া সংবিধান চাই। আর যদি, আমি কোনোটা পক্ষ নিচ্ছি না, আর যদি আপনারা সংস্কার চান, তাহলে আপনারা একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে যেতে পারেন। কিন্তু সেই বোঝাপড়ার নেতৃত্ব দিতে হবে এই সরকারকে সময় দিতে হবে প্রচুর বোঝাপড়ার সাথে কথা বলার জন্য। এই আধা ঘন্টা, 40 মিনিট, 20 মিনিট 2 মাস পরে, 1 মাস পরে বললে কোনো লাভ হবে না। কিন্তু সর্বশেষ পর্যন্ত সব জিরো। ওই দল বলবে আমরা চাই না, এই দল বলবে আমরা চাই। এই চাওয়া না চাওয়ার মারামারিতে আবার নতুন করে রাজপথ রক্তাক্ত। সুতরাং
বাস্তব কথাটা তো বুঝতে হবে ভাই, প্লিজ বাস্তবতা বোঝার চেষ্টা করেন। এবার অতি দ্রুতই কিন্তু এভাবে কথা বলতে বলতে বিপ্লবীরা দুর্বল হয়ে যেতে পারে। তখন কিন্তু আর নয়া আর সংস্কার কোনোটাই থাকবে না। সময় থাকতে হাল ধরেন, সময় কিন্তু দ্রুত ফুরিয়ে যায়। শেখ হাসিনাকেও ওই সময় আমরা বলেছি, আমাদের বিভিন্ন কাজকর্মের মাধ্যমে আমরা যারা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লিখেছি, বারবার বলেছি আপনি নির্বাচন দেন, একটা নির্বাচনে যান, একবার নির্বাচনে যান। ইভেন 2024 নির্বাচনে উনি যদি যেতেন ঠিকমতো, তাতেও কিন্তু মানুষ বোধহয় ভুলে যেত। একটু ছাড় দিতে চান না আপনারা, এমন কেন বলেন তো? এই দেশের নাগরিকরা ক্ষমতায় গেলে একটু ছাড় দিতে চায় না, এই সাধারণ লোকগুলো ক্ষমতায় গেলেই অন্যরকম হয়ে যায়। এই যে এখান থেকে তুলে আনলেই এখানে বসাইলে শেষ, চেঞ্জ। এটা কিভাবে সম্ভব হয়? সাধারণ মানুষ দেখি ক্ষমতা যাওয়ার পরে অসাধারণ হয়ে ওঠেন। তো এইভাবে যদি সাধারণ মানুষ ক্ষমতায় গেলে অসাধারণ হয়ে ওঠেন, তো তাদের সাথে বোঝাপড়া কেমনে করবো? তারা তো ঠ্যাঙ্গানো ছাড়া নামানো যাবে না, ঠ্যাঙ্গায় নামাইতে হয়। তো ঠ্যাঙ্গায় নামানো যারা নামাইতে হয়, তারা দিয়ে কেমনে সংবিধান সংস্কার হবে? তারা দিয়ে নতুন সংবিধান কেমনে হবে? এই জন্য বাস্তবতায় আসছেন, প্লিজ ইমোশনে থাকেন না। আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করছি, এটা আসছিলাম এই কারণে, এই দাওয়াত আমি রাখতাম। এই দাওয়াত আমার উপযোগী দাওয়াত না, এটা অনেকটা রাজনৈতিক দাওয়াত। আমার উপযোগী দাওয়াত আমার ক্লাসরুম, না হয় ওই যে এই 2 মাসে কিন্তু এই ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লিসবনে বক্তৃতা দিয়ে আসলাম এই সেপ্টেম্বরে। সেখানে কিন্তু 2টা সেশনে বক্তৃতা দিয়েছি, একটা সেশনে চেয়ার ছিলাম। এই গত সপ্তাহে তাইওয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে বক্তৃতা দিয়ে আসছি সাউথ এশিয়া কর্তৃত্ববাদ নিয়ে। ফুল ফান্ডিংয়ে ওরা নিয়ে গেছে। তো আমার কাজ হলো ওগুলো, আর না হলে ক্লাসে বাচ্চাদের পড়ানো, এইটা আমার কাজ না। কিন্তু ভাবছিলাম যে রাজনীতিবিদদের তো কাছে পাওয়া যায় না, এরাও তো বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিস্ট, এনাদের মধ্যে কথাবার্তা বললে মূল জায়গায় পৌঁছবে কিছু কিছু। কিন্তু কই, ওনারা তো সব আগেই ভাগলো, বলবো কারে? কারণ এত ব্যস্ত হয়ে কিন্তু জেলখানায় যাওয়া যাবে না, কিন্তু বলে দিলাম। বেশি ব্যস্ত হইলে টার্গেট ফুলফিল হবে না। কম ব্যস্ত হন, প্রায়োরিটি দেন কাজের, সব কাজ করেন না। পলিথিন বন্ধ করার জন্য পরবর্তী সরকারের জন্য রেখে দেন। বিপ্লবী সরকারের কাজ পলিথিন বন্ধ করে না, গাছ লাগানো বিপ্লবী সরকারের কাজ না। এটা একটা ভালো কাজ, কিন্তু বিপ্লবী সরকারের কাজ কি? ওই যে বললেন না অনেকগুলো, আদৌ তো আপনার স্বীকৃতি দেন না এটা বিপ্লবী সরকার কিনা। এটা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার কিনা, এই স্বীকৃতি তো আপনারা কেউ দেন না, অনেকেই দেন না। আগে বন্দোবস্ত এই জায়গায় আসেন না, এটা কি সরকার? এরপরে না কি বানাবেন, নয়া বানাবেন না পুরান বানাবেন না নতুন আনবেন, এরপরে বাস্তবায়ন করবে কে, সেটাও তার বড় চ্যালেঞ্জ। আপনি একটা বানিয়ে দিবেন, বাস্তবায়ন করবে কিনা, বাস্তবায়ন কন্টিনিউ করবে কিনা, বাস্তবায়ন করলে তো হবে না, অব্যাহত থাকবে কিনা, কোন অথরিটি অব্যাহত রাখবে, তাদের সাথে আলাপ করেছেন আপনি? নির্বাচিত হলে কয় মাস থাকবেন আপনি অনির্বাচিত হবে? আজকে কালকে অনেকেই বলছে নির্বাচন চাই। আর কয় মাস তুমি থাকবে নির্বাচন ছাড়া? 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর? এটা একটা আবেগ দিয়ে হলে হবে? একসময় শেষ হয়ে যাবেন এটা। তখন আপনি যে সরকার ক্ষমতা আসবে তার সাথে কথা বলেছেন? রাজনৈতিক দল যে আমরা একটা নয়া বানাবো, নয় পুরান বানাবো, নতুনটা রাখবো, কি করবো আমার সাথে কথা বললো? কিছুই না। কবে বলবেন? সুতরাং মূল কাজে প্রায়োরিটি দেন। আপনাদের মূল কাজ কি? মূল কাজ হলো একটা জবাবদিহিমূলক সরকার তৈরি করার জন্য যে সংস্কারগুলো দরকার, এক। আর দ্বিতীয়ত কাজ হলো সেই জবাবদিহিমূলক সরকার আপনি কেমনে আনবেন, আনার জন্য আপনার যে নির্বাচনী প্রক্রিয়া দরকার, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া, সেটা মনোযোগ দেন। এই 2টা কাজে মনোযোগ দেন, দেশ সঠিক পথে চলে আসবে। ফাও কাজে এঙ্গেজ থাকেন না প্লিজ, ফাও কাজে এঙ্গেজ থাকেন না। অনেক কাজ আপনার দরকার নাই, কারণ আপনি অনেক মিশনে আসেন নাই। এখানে আপনার ভীষণ নির্ধারিত। আপনাকে আমি একবারই বলেছি, এই বন্দোবস্ত আমাদের ছিল না কোটা আন্দোলন কেন্দ্রিক, যে আমরা নতুন সংবিধান তৈরি করব, নতুন রাষ্ট্র তৈরি করব, কিন্তু আমরা সৌভাগ্যবশত পেয়ে গেছি, সেই সুযোগ আমরা পেয়েছি। সুতরাং সেই সুযোগ কিন্তু হাতছাড়া যেন না হয় কারোর, এটা মনে রাখতে হবে। এই হাতছাড়া না হওয়ার সুযোগটা কোথায়? সুযোগটা হলো আপনি যদি পুনর্গঠন, ক্ষমতা কাঠামোর পুনর্গঠন ঠিক হয়, তারা আপনার কাজটা করে দেবে। 2, আপনি যদি রাজনৈতিক দলগুলো যারা আছে মাঠে তাদের সাথে আলাপে যেতে পারেন এবং তাদেরকে একমত করতে পারেন। ফার্স্টে বললাম সরকার হলো মূল এজেন্ট, তাকে সঠিক জায়গায় পোস্ট করতে হবে, সঠিক জায়গাকে প্রায়োরিটি দিতে হবে। সব কাজে এঙ্গেজ হওয়া যাবে না, সময় খুব অল্প, সময় নাই আসলেই। আশা করলেই তো হবে না, সময় যদি বেশি আশা করে তাহলে কিন্তু মডেল চেঞ্জ হয়ে যাবে। এটা অটোমেটিক, এটা আমি বললেও হবে, না বললেও হবে, এটা বাস্তবতাকে মেনে নেওয়া শিখতে হবে আমাদের সবাইকে। সবাই ভালো থাকেন। আসলে এত তিক্ত কথা বলতে আসিও নাই, কিন্তু কিছু কিছু কথা তিতা হয়ে গেছে,
কিন্তু বাস্তবতা এরকম, ওই যে লাস্ট আমি অনেক দিন ধরেই আমার স্টুডেন্টরা বলে এই কথাটাই শেষ। আমি তো আসলেই বুঝি, মাঝে মাঝে আমি প্রায় তিতা কথা বলি। এটা তো জনপ্রিয় কথা না, এখন সবাই তো ইন্টেলেকচুয়ালরা জনপ্রিয়, ইন্টেলেকচুয়াল পপুলিস্ট, ব্যবসায়ী পপুলিস্ট, রাজনীতিবিদ পপুলিস্ট, সবাই একটা মধ্যে অডিয়েন্স কী চায় এই অনুযায়ী কথা বলতে হবে। এটা কোনো বুদ্ধিজীবীর কাজ না, এটা হলো করাপ্ট বুদ্ধিজীবীর কাজ। বুদ্ধিজীবী এখন প্রচুর করাপ্ট। যে লাইনটা বলতে চাইলাম সেটা হলো এইরকম তিতা কথা যদি না বলি, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এত তিতা কথা বলি কেন। তখন একটা লাইন আমার খুব অনুপ্রেরণা দিল কবি কাজী নজরুল ইসলামের, দেখিয়া শুনিয়া খেপিয়া যায় তাই যাহা আসে কই মুখে। ওই লাইনটা পড়ার পরে আমার মনে হলো ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে। দেখিয়া শুনিয়া খেপিয়া যায় তাই যাহা আসে কই মুখে। ভালো থাকুন সবাই।